লিভারের ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক স্থানে অর্থাৎ এখানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে, এটিকে ভারসাম্য স্ট্যাটিক স্থির অবস্থায় রাখতে হলে বামের যে গুণফল ডিস্টেন্স d1 ইন্টু ওয়েট w1 যা হবে ডান হাতে ডিস্টেন্স d ইন্টু ওয়েট w2 অর্থাৎ দুই দিকের দূরত্ব এবং ভরের গুণফল যদি সমান হয় তাহলেই শুধুমাত্র ভারসাম্য অবস্থায় থাকবে, ঠিক থাকবে। তো এটা হলো মেকানিজম লিভারের একটি সরল যন্ত্র। তো এই ফর্মুলায় আমাদের মান বসিয়ে দিয়ে এটির অ্যান্সার ফাইন্ড আউট করতে হবে। তো সেক্ষেত্রে 20 পাউন্ডের দূরত্ব ছিল লিভার থেকে এইটুকু, তো এইটুকুকে যদি আমরা এক্স ধরি, 30 পাউন্ড আর একটি ভর বাম দিকে স্থাপন করা হয়েছে তার অর্ধেক দূরত্ব, অর্থাৎ তাহলে টোটাল x/2 দূরত্বে থাকবে 30 পাউন্ড এবং x দূরত্বে থাকবে 20 পাউন্ড। আর ডানের দিকে শেষ মাথায় যেহেতু রাখা হয়েছে একটা ওজন, তো সেটাকে যদি আমরা y পাউন্ড ধরি তাহলে সেটা কত দূরত্বে, x দূরত্ব। সেই ফর্মুলায় আমরা এখন স্থাপন করব। তো এখানে 20 পাউন্ডের সাথে দূরত্ব হলো x প্লাস 30 পাউন্ডের সাথে দূরত্ব থাকবে x/2। তো এই গুণফলটা ডানের দিকে অ্যাডজাস্ট করতে হলে, স্থির থাকতে হলে এই ওয়েটটাকে যদি আমরা y ধরি কত দূরত্বে, x দূরত্বে, উভয় দিক থেকে এই x গুলোকে যদি আমরা কেটে ফেলি এবং এই 2 দিয়ে এটাকে ভাগ দেই তাহলে 15, তার মানে বামে থাকবে 20 প্লাস 15 মোট 35 পাউন্ড। তো 35 পাউন্ড অ্যান্সার হবে এটা। নেক্সট কোশ্চেন, এখানে চারটা চিত্রের মধ্যে কোনটি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার সেটা যদি আমরা বিশ্লেষণ করতে যাই। প্রথম চিত্রে একটি ইলিপস বা সার্কেল প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে একটি রেখা লাইন আছে বড় অবস্থায়, আর তৃতীয় স্থানে প্লাস সাইন আছে। তো এটাই প্যাটার্ন অনুসারে মিউচুয়ালি কিভাবে চেঞ্জ হয়ে গেছে। তো এই ফার্স্ট পজিশনে যেটা ইলিপস ছোট আকারে ছিল সেটাই সেকেন্ড পজিশনে গেছে, আর সেকেন্ড পজিশনে যে রেখাটা ছিল সেটা থার্ড পজিশনে রিপ্লেস হয়ে গেছে, আর থার্ড পজিশনে যে প্লাস চিহ্ন ছিল সেটা তাহলে প্রথম স্থানে ট্রান্সফার হয়ে গেছে। অর্থাৎ স্থানই এখানে তিনটা, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন। তো ফার্স্ট যদি সেকেন্ডে যায়, সেকেন্ড যাবে থার্ড পজিশনে, ফার্স্ট তখন সাইক্লিক স্টাইলে এবং অ্যান্টি ক্লকওয়াইজ ফার্স্ট পজিশনে যাবে। এবং পরিবর্তনটা হলো সার্কেল যেটা ছোট অবস্থায় ছিল সেকেন্ড পজিশনে গিয়ে বড় হয়ে গেছে, আর সেকেন্ড পজিশনে রেখা যেটা বড় ছিল সেটা ছোট হয়ে গেছে। তো এই হিসেবে যদি আমরা এটাকে চেঞ্জ করতে যাই তাহলে এটা ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন। এখানে থার্ড পজিশন কিন্তু ফার্স্ট পজিশনে গেছে, তো এটাও তাই। এই থার্ড পজিশনে ছিল ট্রায়াঙ্গেল, সেটা ফার্স্ট পজিশনে যাবে, কোথায় আছে সেটা হলো এখানে। একইভাবে এই সেকেন্ড পজিশনে যেটা ছিল বড় আকারে সেটা এখানে থার্ড পজিশনে গিয়ে, যেমন সেকেন্ড পজিশনে রেখা ছিল বড় আকারে সেটা থার্ড পজিশনে গিয়ে ছোট হয়েছে। তো এটাও তাই, মাঝখানে যেটা বড় অবস্থায় ছিল থার্ড পজিশনে গিয়ে ছোট হবে সেটা এখানে দেখানো হয়েছে। আর ফার্স্ট পজিশনে যেটা এখানে সার্কেল ছিল সেকেন্ড পজিশনে গিয়ে বড় হয়ে গেছে, এটাও তাই। ফার্স্ট পজিশনে যেটা ছিল সেটা সেকেন্ড পজিশনে, ফার্স্টের নেক্সট পজিশন হলো সেকেন্ড পজিশনে গিয়ে এটা বড় হয়ে যাবে, সেটাই লার্জ হয়ে গেছে। দ্যাট মিন্স তাহলে অ্যান্সার হবে ক। এখানে প্যাটার্নটা হলো ফার্স্ট ডায়াগ্রামে ভি সিম্বলের মতো আছে এবং সেটাই প্যাটার্ন অনুসারে চেঞ্জ হয়ে ভি এর শেষ মাথা থেকে আবারও একটা ভি এর সৃষ্টি হয়েছে। তো এটাও তাই, সেভাবেই একই প্যাটার্নে চেঞ্জ হয়ে যাবে। এটা উল্টা দিকে ভি এর মতো হয়ে শেষ মাথা, সেখান থেকে এটার মতো আরেকটা বৃদ্ধি পাবে। তো সেটা আমরা কোথায় পাবো, এখানে পাবো। অর্থাৎ এই চিত্রটা নিচের দিকে যেহেতু, তাহলে নিচের দিক থেকে শুরু হয়ে শেষ মাথা থেকে আরেকটা সৃষ্টি হবে। এটা হলো কারেক্ট অ্যান্সার ক। এখানে এক ব্যক্তি 5 মাইল পশ্চিমে, তো আমরা যদি এ পজিশন থেকে স্টার্ট করি তাহলে ওয়েস্ট হলো বি এর দিকে পশ্চিম, আর এই দিকে থাকবে ইস্ট,
উপরের দিকে নর্থ, নিচের দিকে সাউথ। এই অবস্থায় যদি আমরা এটাকে ঘুরাই ফেলি, তাহলে এ পজিশন থেকে 5 মাইল পশ্চিমে বি অবস্থানে গেছে। এরপর বি থেকে কি হয়েছে, 2 মাইল দক্ষিণে। একবার বি থেকে সি পর্যন্ত 2 মাইল দক্ষিণে আমরা ড্র করলাম। এরপর আবার কি হয়েছে, সি থেকে কোথায় যাবে, 5 মাইল আবারও পশ্চিমে। তাহলে সি থেকে ওয়েস্ট, যেহেতু এদিকে 5 মাইল পশ্চিমে সর্বশেষ বিন্দু হলো ডি পজিশন। স্টার্ট হয়েছিল এ পজিশন থেকে, শেষ হলো ডি অবস্থানে। এই দূরত্ব পাওয়ার জন্য আমরা যদি একটা প্যারালেলোগ্রাম সমান্তরিক আঁকি এ থেকে ই পর্যন্ত, সেটা বিপরীত বাহু বিসি এর বিপরীত বাহু সমান হওয়াতে 2। একইভাবে সি থেকে ই পর্যন্ত এবি এর বিপরীত অপোজিট আর্মস ইকুয়াল এন্ড প্যারালাল হওয়াতে এটা হবে 5। এখন এ ই ডি এটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজের লম্বের মান 2 এবং ভূমি 5 5 10 হয়ে গেল। সেক্ষেত্রে আমরা পিথাগোরিয়ান থিওরেম অ্যাপ্লাই করে সহজেই বের করতে পারি এডি ইকুয়ালস √10 স্কয়ার প্লাস 2 স্কয়ার। এই কোশ্চেনটা একেবারে ইজি। সেটা হলো 13 কিভাবে পাওয়া গেছে, এখানে 3 এবং 2 এই দুটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা 13 পেয়েছি। সেম ভাবে আরেকটা প্যাটার্ন দেওয়া আছে 4 এবং 8, এই দুটাকে স্কয়ার করলে 80, সেটা এখানে দেওয়া আছে। সুতরাং তৃতীয় চিত্রে অবশ্যই প্রথম নাম্বার 1 স্কয়ার এবং দ্বিতীয় নাম্বার 5 স্কয়ার, তার সামেশন যেটা হবে সেটাই। তো সামেশন করলে এটা হয় 26। এই কোশ্চেনটা প্রতিষ্ঠানের 40% কর্মচারী আন্ডার গ্রাজুয়েট। তাহলে মোট কর্মচারী যদি হয় x, তাহলে আন্ডার গ্রাজুয়েট কত হবে, সেটা হলো 40%, দ্যাট মিন্স 0.4x। এটা হলো আন্ডার গ্রাজুয়েট। আর বাকি যে থাকে অবশিষ্ট কর্মচারী, তাহলে 0.4x যদি আন্ডার গ্রাজুয়েট হয়, বাকি থাকবে কত, তাহলে রিমেইনিং থাকবে 0.6x। এটা হলো অবশিষ্ট কর্মচারী, তার 50% গ্রাজুয়েট। তাহলে গ্রাজুয়েট কত থাকবে, 0.6x এর অর্ধেক যেটা 50%, তাহলে গ্রাজুয়েট থাকবে 0.3x। অবশিষ্ট কর্মচারীদের 50% গ্রাজুয়েট হওয়ার পর অবশিষ্ট 50% কত হবে, 180 জন পোস্ট গ্রাজুয়েট। তার মানে পোস্ট গ্রাজুয়েটের মান তাহলে অবশিষ্ট কত থাকলো, 6x থেকে 0.6x থেকে 0.3x বাদ দিলে থাকে 0.3x। সেই 0.3x এর মানই দিয়ে রাখছে 180। সেখান থেকে যদি আমরা সলভ করি তাহলে x এর মান পাবো, একটা শূন্য বাড়িয়ে দিলে দশমিক তুলে ফেললে 600। x এর মান যদি 600 হয়, চাওয়া হয়েছে কি কতজন কর্মচারী গ্রাজুয়েট। তাহলে x এর জায়গায় যদি আমরা এখানে x এর জায়গায় 600 বসিয়ে দেই, তাহলে 0.3 দিয়ে 600 কে গুণ করলে শেষ পর্যন্ত আমরা পাবো 180 জন। এটাই হলো অ্যাকুরেট অ্যান্সার 180। সেটা কোথায় আছে, ক তে। এখানে এ বি এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে। তাহলে এ যদি x দিনে কাজ করে, একদিনে কতটুকু কাজ করবে, 1/x পার্ট। বি এর চেয়ে যেহেতু দ্বিগুণ কাজ করে, তাহলে বি তখন করবে 2x দিনে। তো 2x দিনে যদি মোট কাজ করে ফেলে বি, তাহলে একদিনে কত করবে, 1/2x। এই দুটার যোগফল যা থাকবে সেটা হলো এটা। তো সম্পূর্ণ কাজ করছে 14 দিনে। তো সেটা যদি আমরা একটু কাজ শেষ করে ফেলি, অর্থাৎ 1/x প্লাস 1/2x, এটার যোগফল হবে 3/2x। এটা হলো একদিনে তাদের একত্রে সম্পাদিত কাজ। মোট কাজ কত দিনে করবে এটাই উল্টায় দিলাম, তাহলে 2x/3 দিনে সম্পূর্ণ কাজ একত্রে তারা করতে পারবে। আর এখানে দেওয়া আছে সম্পূর্ণ কাজ করতে 14 দিন লাগবে, তো এটা মানই হবে 14। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে x এর মান পাওয়া যাবে 21। এখানে একটা পাজল কোশ্চেন, ছবি দেখিয়ে তিন্নি বলল সে আমার দাদার একমাত্র ছেলে।
তো দাদার ছেলে কি হবে? দাদার ছেলে হবে বাপ অথবা চাচা, কিন্তু একমাত্র ছেলে হতে বাবা। আবার দাদার ছেলের ছেলে কি হবে? সেটা ভাই। এইভাবে আমরা ডায়াগ্রাম এঁকে সহজে এগুলি করতে পারি। অর্থাৎ এখানে তিনি বলছে দাদার ছেলে, তাহলে দাদার ছেলে এখানে থাকবে একমাত্র হতে বাবা। আবার দাদার ছেলের ছেলে, তার মানে বাপের ছেলে। বাপের ছেলে কি হবে? বাপের ছেলে, তাহলে তার সম্পর্ক হবে ভাই, তিন্নির ভাই। এখানে রোজ যেটা কোডগুলো দেওয়া আছে করসপন্ডিং, আর এর জন্য 6, ও এর জন্য 8, এইভাবে আমরা এটাকে যদি সেট আপ দিই, চেয়ারেও তাই, এগুলি করসপন্ডিং লেটার্সের যে কোডগুলো দেওয়া আছে সেটা একইভাবে এই প্রিচে যে করসপন্ডিং লেটার্সের কোড নাম্বার সেটা লেখার পরে আমার যা দরকার কি এখন? সার্চ। তো এস এখান থেকে আমরা বের করে ফেলি, এই যে 2। একইভাবে ই দরকার, ই এখানে ছিল 1, এ দরকার, এ এখানে ছিল 4, আর কি আর দরকার, আর এর মান ছিল এখানে 6, সি এর অবস্থান ছিল এখানে 7, এবং এইচ এখান থেকে আমরা পাবো 3। এভাবে সহজে আমরা বের করতে পারি। এটাও আমরা সহজে করার জন্য যেটা করব, এখানে 187 নম্বর কোশ্চেন, ডিসিডি একটা প্যাটার্ন, এফ ই এর সাথে কোন প্যাটার্ন ম্যাচ করবে, সেম ভাবে এইচ জি এবং এইচ আই যদি একটা প্যাটার্ন হিসেবে থাকে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো সেগুলি করার জন্য যদি আমরা এখান থেকে শুরু করি, তাহলে সি অবস্থানগুলো ডি, ই, এফ, জি, এইচ, আই, এই ছিল সিকোয়েন্স আকারে ইংলিশ অ্যালফাবেটিক্যাল লেটার্স এর পজিশন অর্ডার। তো এখানে শুরুতেই যেটা ডি, ডির আগেরটা নেওয়ার পরের প্যাটার্ন হলো ডি এর পরেরটা নিয়েছে, অর্থাৎ প্রথমে ডি এর প্রিভিয়াস লেটার থাকবে, তারপর ডি এর ফরওয়ার্ড লেটার থাকবে। এখানেও তাই, এইচ এর আগের লেটার জি নেওয়ার পরে এইচ এর পরের লেটার নিয়েছে, তাহলে এফ এর সাথেও তাই, শুরুতে থাকবে এফ এর আগের লেটার এফ জি, তারপর হবে এপি। এভাবে আমরা বের করতে পারি। আর 185 নাম্বার কোশ্চেন, এটা মর্গানস ল অনুসারে যদি আমরা করি, যেহেতু কোশ্চেনটা হলো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট চাওয়া হয়েছে, তো ময়ভাস থিওরেম অনুসারে যেটা ইউনিয়ন থাকবে, ইউনিয়ন নিয়ে যদি হোল কমপ্লিমেন্ট নেওয়া হয় এখানে পুরো, তাহলে সেটাই ইন্ডিভিজুয়ালি যখন নিব, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে সম্পূর্ণ কমপ্লিমেন্ট আগে নেওয়া হয়েছিল, সেটা এখন যদি ইন্ডিভিজুয়ালি কমপ্লিমেন্ট নেই, তাহলে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট যদি আমরা নেই, তাহলে যেখানে ইউনিয়ন ছিল সেটাই হয়ে যাবে ইন্টারসেকশন, সেটাই চাওয়া হচ্ছে। তার মানে এটার মানও যা, এটার মানও তাই। তো আমরা এটার মান সহজে বের করতে পারি, সেটা কি? এটার মান হলো কমপ্লিমেন্ট মানে সম্ভাবনা মোট মান 1, সেখান থেকে ওই কমপ্লিমেন্ট ছাড়া যেটুকু আছে, অর্থাৎ কমপ্লিমেন্ট ছাড়া আছে এ ইউনিয়ন বি, এটা বাদ দিলে এটার মান হলো এটা। এখন যদি আমরা এই মানটা বসিয়ে দেই, 1 মাইনাস এটার মান দেওয়াই আছে, সেটা কত? 3/4। বসিয়ে দিলেই আমরা সহজে অ্যান্সারটা পেয়ে যাই 1/4। 1/4 আছে গতে। এটা একটা কম্বিনেশন, ম্যাথমেটিক্যাল কম্বিনেশন। তাহলে মোট 300 জন, 300টা মর্দন হবে এবং কতজন থাকবে সেটার ফর্মুলা হলো এনসিআর। এনসিআর এর কম্বিনেশন হলে মূল ফর্মুলা হলো উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে থাকবে r ফ্যাক্টোরিয়াল এবং তাদের অন্তরফল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। বাট এটা শর্টকাট সহজে করার জন্য r এর মান যেহেতু এখানে আছে, r এর মান 2, r এর মান 2 থাকাতে দুইবার নিলেই আমাদের, অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে বড় থেকে শুরু করে দুইটা উৎপাদক গুণ করলেই হয়ে যায়। তো
তো সেই ফর্মুলা যদি আমরা দেই এখানে, তাহলে NC2 কে আমরা লিখতে পারি n ইন্টু n-1, উপরে দুইটা উৎপাদক লিখলাম, নিচে 2 ফ্যাক্টোরিয়াল, এবং এটাই হলো কর্মদনের সংখ্যা, সেটা দেওয়া আছে 300। 2 ফ্যাক্টোরিয়ালের মানও 2, তো এটাকে যদি গুণ করি আমরা n স্কয়ার, ব্র্যাকেট এটা ভেঙে দিচ্ছি, তাহলে n স্কয়ার মাইনাস n, যেটা ডানে থাকে 2 দিয়ে গুণ করলে হয় 600, সেটা বামে নিয়ে আসলে এটাকে এখন মিডল ফ্যাক্টর করলে যেটা অ্যান্সার আসবে সেটা হলো n-25 ইন্টু n+24, কিন্তু n+24 ডানে গিয়ে হবে -24, যার কারণে গ্রহণযোগ্য মান হলো 25। এখানে এ সেট বিল্ডার মেথডে আছে, সেটা যদি আমরা টেবুলার রোস্টার তালিকা পদ্ধতিতে নিয়ে আসি, 2 এর চেয়ে বড় বলতে 3 থেকে শুরু হয়ে 3, 4, 5, 6, 7, 8, এটা হলো এ সেটের এলিমেন্টস, মেম্বার্স, উপাদান। এবং বি এর উপাদানগুলো যদি আমরা ফাইন্ড আউট করি, এখানে বলা আছে বি ইজ এ সেট অফ এক্স সাচ দ্যাট x belongs to natural number, তো স্বাভাবিক সংখ্যা এবং সেটা বিজোড়, তাহলে স্টার্টিং ফ্রম 1, 3, 5, বিজোড় গুলো শুধু নিব, 7 এবং 9, এই দুটার অ্যান্সার দেওয়া হচ্ছে ইন্টারসেকশন। তাহলে কমন মানগুলো কি থাকবে, এখানে 3 একটা কমন থাকলো, 5 একটা কমন থাকলো, আর 7 একটা কমন থাকলো, তাহলে 3, 5, 7 অ্যান্সার হবে এটা। এখানে জিওমেট্রিক্যাল একটা কোশ্চেন, সমবৃত্তস্থ বা বৃত্তের উপরে স্থিত 4টি বিন্দু নিয়ে যে ত্রিভুজ সমবৃত্ত সেটাকে বলা হয়, সেক্ষেত্রে কি হয়, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এখানে একই চাপ, উপচাপ অবশ্য BDC, এই চাপের উপর কেন্দ্রের সাথে যুক্ত হতে কেন্দ্রস্থ কোণ BOC, সেটার মান 108 ডিগ্রি, এবং ওই BDC উপচাপ বি থেকে যুক্ত হয়েছে এতে এবং সি থেকে যুক্ত হয়েছে এতে, যার কারণে এই বিন্দুতে একই চাপের পর এটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণের মান হবে 108 এর অর্ধেক, তাতে হয় 54 ডিগ্রি। এরপরে কাজ হলো এ, বি, ডি এবং সি তিনটাই বৃত্তের উপর স্থিত বিন্দু নিয়ে গঠিত, যার কারণে এটাকে বলা হয় সমবৃত্তস্থ চতুর্ভুজ। সমবৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমষ্টি হবে 180 বা সম্পূরক কোণ, তারা পরস্পর। তো এ এবং ডি মিলে 180 মেলাতে হলে এর মান যেহেতু 54, 180 থেকে বাদ দিলে বাকি থাকবে 126। 181 নম্বর কোশ্চেন, কোন কোণের মান, তো কোণ যদি হয় x, সেটা কি হবে, সম্পূরক কোণের মানের অর্ধেক। সম্পূরক কিভাবে হয়, 180 থেকে যদি ওই কোণটায় মাইনাস করি তাহলে সেটা হয় সম্পূরক, এবং কন্ডিশন দিয়েছে তার অর্ধেক, তার মানে এখানে যদি আমরা হাফ দেই, এখান থেকে x এর মান যদি আমরা বের করি সেক্ষেত্রে অ্যান্সার পাবো 60। 180 নম্বর কোশ্চেন, 1/4, 1/6, এটি একটি গুণোত্তর ধারা জিওমেট্রিক সিরিজ। তো এখানে যদি রেশিও নেওয়া হয়, অনুপাত নেওয়া হয়, অর্থাৎ পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দিয়ে ভাগ দিলে তার মান আসে একের চেয়ে ছোট যদি মান আসে সেক্ষেত্রে অসীমতক সমষ্টি থাকে, অর্থাৎ সামেশন ফর ইনফাইনাইট টার্মস, অসীম সংখ্যক সবগুলো পদ যোগ করলে যে ফর্মুলা থাকবে কনভার্জেন্ট সিরিজে, সেই ফর্মুলা হলো a/1 - r। তো এখানে a হলো প্রথম পদ, সেই মান যদি আমরা বসিয়ে দেই এবং r এর মান এখান থেকে ফাইন্ড আউট করা হয়েছে সেটা -2/3, যেটা একের চেয়ে ছোট, তখন অসীমতক সমষ্টি এই ফর্মুলায় বসিয়ে দিয়ে আমরা এই অ্যান্সারটা পেয়ে যাব। আর 179 নম্বর কোশ্চেন, এটা নরমালি সলভ করলে দেখা যাচ্ছে যে বাম পক্ষে 1, ডান পক্ষে 2, x আননোনস ভ্যারিয়েবল চলক, এটা কেটে গেছে, তার মানে এটা ভেগ একটা অবস্থা, অর্থাৎ এখানে কোনো সমাধান নেই। অন্যভাবে করেও যদি x এর মান নিয়ে আসা হয় সেক্ষেত্রে x এর মান আসবে 3, কিন্তু ওই 3 দিয়ে যদি বাম পক্ষ ডান পক্ষ ম্যাচিং করা হয় তাহলে সেই ম্যাচিংও হবে না, যার কারণে এখানে আসলে কোনো সমাধানই নেই, যার কারণে সেটা এমটি ভয়েড সেট, নাল সেট, শূন্য ফাঁকা সেট,
এ কারণে অ্যান্সার হবে আসলে হয় অনলি সেকেন্ড ব্র্যাকেট অথবা ডেনিশ ভাষার অক্ষর ওরি, এই দুইটার একটা, কিন্তু একসাথে হয় না। একসাথে হলে এটা শক্তি সেট হয়, যদিও এখানে ওইভাবে অ্যান্সার নাই। 178 নম্বর কোশ্চেন, 5x - x² - 6 is greater than 0। এই কোয়াড্রেটিক দ্বিঘাত সমীকরণ অসমতা কি ইনইকুয়ালিটি। এটাকে সলভ করতে হলে শুরুতেই আমরা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে চাই, বাইরে মাইনাস কমন নেই এটা। এরপরে বাইরে যে মাইনাস আছে অসমতার ক্ষেত্রে, ইনইকুয়ালিটির ক্ষেত্রে উভয় দিকে -1 দ্বারা যদি গুণ করি তাহলে অসমতা গ্রেটার দেন ছিল সেটা হয়ে যাবে লেস দেন। 0 কে -1 দ্বারা গুণ করলে যেহেতু 0 হয়, এর কারণ হলো যদি আমরা 2 is less than 5 এটা ট্রু একটা ফ্যাক্ট। এই ইনইকুয়ালিটি অসমতাতে -1 দ্বারা উভয় দিকে যদি গুণ করি তখন মানগুলো কিভাবে চেঞ্জ হয়। এখন -2 এবং -5 ঋণাত্মকতার দিক দিয়ে এটাই হবে ঋণাত্মক বেশি, যার কারণে অসমতা যেটা ছিল 2 is less than 5 সেটা এখন হয়ে যাবে -2 is greater than -5। সেভাবেই এটাকে চেঞ্জ করে নেওয়া হয়েছে, অর্থাৎ এখানে ছিল গ্রেটার দেন, এই -1 ভ্যানিশ হওয়ার সাথে সাথে সেটাই হয়ে গেছে এখানে লেস দেন 0। এখন কোয়াড্রেটিক ইকুয়েশন নরমালি মিডল ফ্যাক্টর করলে 5 মিলাতে গিয়ে 6 এর গুণনীয়ক 2 এবং 3 সেটা ফ্যাক্টরাইজ করলে হয় x - 3 into x - 2 is less than 0। তো এটা যেহেতু একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, প্যারাবোলিক ইকুয়েশন, এটার ইন্টারসেক্টিং পয়েন্ট এট x অ্যাক্সিস, x অ্যাক্সিসে কোথায় কোথায় সেট করবে, -3 ছিল, দ্যাট মিন্স +3, 0 তে একবার সেট করবে, আর একবার -2 ছিল, +2, 0 বিন্দুতে একবার সেট করবে, করে আসলে এই প্যারাবোলাটা এইভাবে যাবে। মূল কথা হলো যে দুটা উৎপাদক গুণ আকারে বা ভাগ আকারে থাক, সেই দুটা উৎপাদকের কারণে অসমতাটা আমরা স্যাটিসফাই করতে পারবো। অর্থাৎ ছোট বিন্দু হলো 2, বড় বিন্দু হলো 3, তার মানে এর যে বড়, অর্থাৎ শেষ পর্যন্ত x - 2 is greater than 0 and এবং ইন্টারসেকশন x - 3 is less than 0, এই দুটার মধ্যে আমরা সমাধান পাবো। তো এটাকে সলভ করলে x is greater than 2, এখানে আসবে x is less than 3, এই দুটা কম্বাইন করলে শেষ পর্যন্ত 2 এর চেয়ে x বড় এবং 3 এর চেয়ে ছোট, এটাই হবে তার সমাধান। কারণ হলো এটা লেস দেন 0 যেটা ছিল মূল অসমতার মান, অর্থাৎ নেগেটিভ মান পাবো এই দুটা উৎপাদকের, একটা পজিটিভ একটা নেগেটিভ হলে, তো সেক্ষেত্রে অবশ্যই এটাকে ধরতে হবে পজিটিভ, এটাকে ধরতে হবে নেগেটিভ, এইভাবে আমরা সমাধান পাবো। এই ইনইকুয়ালিটি অসমতা 177 নাম্বার কোশ্চেন, লেস দেন 1/3। তো নরমালি কনভার্জেন্ট সিরিজগুলোতে আমরা কি করি, অ্যাবসলিউট ভ্যালু অফ r is less than 1, অর্থাৎ 1 এর চেয়ে ছোট হলে সেই সিরিজটা কনভার্জেন্ট হয়, অর্থাৎ ফাইনাইট লিমিটেড বাউন্ডেড কোনো ভ্যালু পাবো, এবং এটাকে এক্সটেন্ড করলে r এর মান -1 থেকে বড় এবং +1 থেকে ছোট হলে সেই সিরিজটাই শুধু অসীমতক সমষ্টি আমরা পাবো, অন্যথায় ফাইনাইট ভ্যালু পাবো না। অর্থাৎ এটাকে এক্সটেন্ড করলে আমরা পাবো এটা, একবার -1 এর চেয়ে r বড়, আরেকবার +1 থেকে r এর মান ছোট দিয়ে কাজ করতে হবে। কিন্তু এখানে যেটা আসছে সেটা হলো x রিলেটেড একটা উৎপাদক, তো x এর মানই বের করতে হবে। নরমালি এটাকে যদি আমরা করতাম তাহলে কি হয়, সাপোজ 1/2 is greater than 1/3, এই ভগ্নাংশকে যদি আমরা উল্টায় নিতাম, অর্থাৎ লবকে হরকে যদি লব করতাম, তখন কিন্তু এই অসমতা উল্টে যেত, এরকম হতো। কিন্তু ওই ফর্মুলা অনুসারে যদি x এর মান পেতে গিয়ে আমরা এই লবকে হরকে লব করি তাহলে আমাদের মান আসবে না, তার কারণ এখানে অ্যাবসলিউট ভ্যালু নেই। এখানে অ্যাবসলিউট ভ্যালু এখানে না থাকার কারণে এই ফর্মুলাটা আমরা করতে পারবো না, অর্থাৎ দুইটা অংশের মান বাদ চলে যাবে, যার কারণে নরমালি এই 1/3 কে বামে নিয়ে এসেই আমাদের কাজ করতে হবে, অর্থাৎ ভগ্নাংশকে এভাবে উল্টায় দিয়ে সরাসরি x এর মান বের করলে এক সাইডের সমাধান পাবো, আর এক সাইডে পাবো না, যার কারণে এখানে যেটা করা হয়েছে বামে আগে নিয়ে আসা হয়েছে। তাহলে ডানে 1/3 ছিল, সেটা বামে নিয়ে আসার পর ডানে থাকবে 0, এরপরে নরমালি সেটা সিম্পলিফাই করে শেষ পর্যন্ত যেটা পাওয়া গেছে সেটা হলো মাইনাস অফ, উপরে লবে আছে এটা, হরে এটা। তো দুইটা উৎপাদকের ভাগফল বা গুণফল যেটাই হোক, এখানে লেস দেন 0, এই মাইনাসকে অমিট করার সাথে সাথে আগের মতো মাইনাস অসমতা আর অমিট হওয়ার সাথে সাথে অসমতাও চেঞ্জ হয়ে যাবে,
পরের লাইনে সেটাই দেখানো হবে। এই যে লেস দ্যান 0 ছিল সেটা হয়ে গেছে গ্রেটার দ্যান 0 এবং 3টাকে পজিটিভ অবস্থায় ছিল যার কারণে ভ্যানিশ করে শেষ পর্যন্ত এটা পেয়েছি। এখন এই মানটা দুটা উৎপাদকের গুণফল, যেহেতু গ্রেটার দ্যান 0 আছে, তো গ্রেটার দ্যান 0 দ্যাট মিন্স ধনাত্মক মান পেতে হলে উভয় একসাথে ধনাত্মক, এখানে এন বা এবং, অর্থাৎ উপরেরটাও পজিটিভ এবং নিচেরটাও একসাথে যদি পজিটিভ হয় তাহলে এই অসমতা সিদ্ধ হয়। তো সেটাই যদি করি তাহলে 5/3 থেকেও বড় এই দুটা যদি হয়, এটাকে কম্বাইন করলে একবার x এর মান গ্রেটার দ্যান 8/3 and x is greater than 5/3। তো এই দুইটার মধ্যে দুটাই বড়, তার মানে কমন পার্ট কিভাবে পাওয়া যাবে? ডানের দিকে তো প্লাস ইনফিনিটি দুইটারই, অর্থাৎ এই মানটা দুটাকে কম্বাইন করলে ইন্টারভ্যালে নিলে বা সংখ্যা রেখায় নিলে শেষ পর্যন্ত থাকবে x is greater than 8/3। এটা একটা সমাধান। এবং এটাকে লেখা যায় কিভাবে? লোয়ার লিমিট এক্সট্রিমাম ভ্যালুতে 8/3 থেকে শুরু হয়ে প্লাস ইনফিনিটি, এটা একটা সমাধান। আর একটা হলো এখানে গ্রেটার দ্যান 0 হতে হলে উভয়টা যদি ঋণাত্মক হয়, উপরে নিচে ঋণাত্মক হয়, তখনও দুই ঋণাত্মক ভাগ করতে গিয়ে আবার এটা সিদ্ধ হবে, যার কারণে ওইটাকে আবার আমরা ধরে নেব x minus 8/3 is less than 0 at a time and simultaneously দ্বিতীয়টাও যদি আমরা নেগেটিভ নেই তাহলে দুই নেগেটিভে পজিটিভ হয়ে আবারও তাই এটা গ্রেটার দ্যান 0 সিদ্ধ হবে। তো সেক্ষেত্রে x এর করেসপন্ডিং বিন্দু পাচ্ছি আমরা 8/3 সে ছোট একবার, আর একবার এন্ড আছে থাক, এখানে পাচ্ছি x is less than 5/3। তো বামের দিকে যেহেতু লেস দেন আছে, বামের দিকে কত? মাইনাস ইনফিনিটি, দুইটারই কমন মান স্টার্টিং ভ্যালু হলো মাইনাস ইনফিনিটি এবং শেষ হবে কোথায়? এটা বড় মান, এটা ছোট মান, তাহলে সর্বনিম্নটাই হবে এদের কমন পার্ট, অর্থাৎ এখানে সমাধান পাবো আমরা শেষ পর্যন্ত x is less than 5/3। এই ক্ষেত্রে ইন্টারভ্যাল জেনারেট করলে মাইনাস ইনফিনিটি থেকে এক্সট্রিমাম ভ্যালু আপার লিমিট যাবে এটা, অর্থাৎ এটাও সমাধান, এটাও সমাধান। কিন্তু যদি আমরা উপরেরটাকে এরকম ভগ্নাংশ উল্টায় দিয়ে যদি করতাম তাহলে একদিকের মান শুধু পাইতাম, দুই দিকের মান পাইতাম না। আসলে বোথ পজিটিভের জন্য একটা মান পাবো, সেটা হলো এটা, আর বোথ নেগেটিভের জন্য এটা, দুইটাই হবে তার সমাধান। আর 176 নাম্বার কোশ্চেন, এটা আসলে দেওয়া আছে এইভাবে, ঠিক মতো ওঠেনি। 2 যেটা বেস আছে আর উপরে লগের বেস 2 বডি 3, এখানে আবার আছে লগ 2 বেস বডি 5। তো এটা হলো সূচকের বেস, এর সাথে একবার এটা আছে পাওয়ার হিসেবে, এটা একবার পাওয়ার হিসেবে, তো সেটাকে আমরা ভেঙে দিলে এই প্লাস মানে গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 বেস আছে ঠিক আছে, লগ এটা তার সাথে এই যে প্লাস ছিল ওই জায়গায় গুণ দিয়ে আলাদা যদি আমরা সূচকের বেস 2 নেই, তো এখানে হবে log 2 বেস 5। এখন এইটুকুকে ভাঙলে আমরা ফর্মুলা অনুসারে পাবো 3, মাঝখানে এই যে ইনটু, সেই ইনটু দিলাম, এটাও তাই, এটা যদি আমরা ভাঙি তাহলে এখানে পাবো 5, অ্যান্সার হবে 15। তো এটা কেন হলো, এইটুকু কেন হলো সেটা যদি আমরা ব্যাখ্যাতে যাই, সাপোজ 2 আছে উপরে লগ যে 2 বেস 5, এটার এইটুকুকে যদি আমরা ধরে নেই, সাপোজ এটার মান ধরে নিলাম লগ 2 বেস 5, তার মান যদি x হয়, তো এখন যদি আমরা এই টোটাল লগ ফাংশনকে ভেঙে দেই, দিলে কি থাকবে? বডি বামে থাকবে সূত্র অনুসারে এবং এই বেস ডান পক্ষে যাবে, ডান পক্ষে গিয়ে ডান পক্ষে যে x ছিল সেটা কোথায় যাবে? উপরে যাবে। তার মানে এখন যদি আমরা যে x এর মান ধরলাম, এই x এর মান যদি বসিয়ে দিই তাহলে আসলে x এর মান বসিয়ে দিলে ওইটাই হবে। তার মানে আমরা এক কথায় লিখতে পারি সূচকের বেস হিসেবে 2, লগেরও বেস যদি সেম হয় তাহলে টোটালি সব ভেঙে গিয়ে যা আছে সেটাই থাকবে, সেভাবে আমরা এটা লিখছি 5। আর এটা তো সিম্পল কোশ্চেন যে 4 টু দ্য পাওয়ার x, 4 টু দ্য পাওয়ার x এবং 4 এর পাওয়ার এটা যদি আমরা ভেঙে দেই তাহলে 4 এর পাওয়ার x আছে, তার এখানে গিয়ে 4 এর পাওয়ার একবার
এখানে গিয়ে 4 এর পাওয়ার একবার 1 ইন্টু 4 এর পাওয়ার একবার মাইনাস এক্স, ডানে আছে 4। এটাকে পরের লাইনে 4 টু দি পাওয়ার এক্স, আচ্ছা থাক পরের লাইন আমরা ধরে নেব। এখানে 4 ইন্টু মাইনাসের কারণে পাওয়ারে মাইনাস থাকলে উপরে একটা 1 হয়, মাইনাস ছাড়া যা থাকবে সব নিচে গেল। এটা এখন যদি এইটুকু নাম আমরা ধরে নেই যে এ, তাহলে থাকবে কি, এখানে থাকলো 4 বাই এ, ডানে আছে 4। এটাকে একটু লসাগু করে নিলে a স্কয়ার প্লাস 4 ইকুয়ালস 4। এখন ক্রস মাল্টিপ্লাই করে সবগুলো যদি বামে নিয়ে আসি, তাহলে ডানেরটা বামে নিয়ে আসলে মাইনাস 4a প্লাস 4। এটাকে সূত্রের সাহায্যে একবারে আমরা করতে পারি a মাইনাস 2 হোল স্কয়ার, তার কারণ a স্কয়ার মাইনাস 2ab এর ফর্মুলায় যদি ফেলি তাহলে সম্পূর্ণটাই ম্যাচিং হয়ে যায়, যার কারণে a মাইনাস 2 হোল স্কয়ার, ডানে থাকে 0। এখন উভয় দিক থেকে বর্গমূল নেবে, শেষ পর্যন্ত a এর মান থাকবে 2। এখন a এর মান যে ছিল 4 টু দি পাওয়ার x, তো ডানে থাকলো 2 আর 4 মানে 2 টু দি পাওয়ার x, সুতরাং ডানে ওটাই 2 টু দি পাওয়ার 1, তার মানে x এর মান আসবে 1। এটাই অ্যান্সার। আর এটা সিম্পল একটা কোশ্চেন যা আছে সেটার প্রেক্ষিতে আমাদের 1 বাই x এর মান বের করতে হবে এবং সেটা কনজুগেট আকারে আমরা বের করতে পারি, অর্থাৎ 1 বাই x করলে ওইদিকে যদি উল্টায় দেই √4 প্লাস √3, এখন উপর নিচে এটা কনজুগেট বা অনুবন্ধী সংখ্যা দ্বারা যদি গুণ করি তাহলে এই যে 4 এবং 3 বর্গমূল হওয়াতে নিচে 1 থাকবে, দ্যাট মিন্স 1 বাই x এর মান আমরা পাবো। এইটুকু কাজ করলে 1 বাই x এর মান পাবো, অর্থাৎ যা ছিল সেটারই শুধু কনজুগেট, অর্থাৎ এখানে ছিল √4 প্লাস √3, সেটাই হয়ে গেল শেষ পর্যন্ত এটা। তো এখন এটা ফর্মুলায় যদি আমরা বসিয়ে দেই, এটার ফর্মুলা হলো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে দিলেই আমরা সহজে এখন পেতে পারি এই দুটা, অর্থাৎ x এর মান ছিল √4 প্লাস √3 আর এটার মান ছিল ডানে এটা, এই দুটা যোগ করলে x প্লাস 1 বাই x এর মান, যেহেতু এটা কেটে গিয়ে থাকবে 2√4, সেটাকে একবার আমরা ভাঙাতে পারি 2 ইন্টু √4 এর জন্য 2, তার মানে 4। এই 4টা যদি এখানে আমরা বসিয়ে দিই তাহলে 4 কিউব মাইনাস 3 ইন্টু, এটা তো কেটেই যায়, ইন্টু 4। এটাই শেষ পর্যন্ত কাজ করলে আমরা যেটা পাবো 64 মাইনাস 12, দ্যাট মিন্স 52 হবে এর অ্যান্সার। সেটা এখানে লেখা হয়েছে 52। 173 নম্বর কোশ্চেন, একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। আমাদের নৌকাটা আছে সি বিন্দুতে, ডক হলো এবি, অর্থাৎ মূল কথা হলো আমাদের সমকোণী ত্রিভুজ আঁকাতে হবে। তাহলে নৌকা আছে পানির লেভেল বি বরাবর, সি বিন্দুতে নৌকা, ডকের পাদবিন্দু বি এবং ডকের শীর্ষবিন্দু এ। কন্ডিশন গুলো যেটা দেওয়া আছে, নৌকাটি যখন ডক থেকে 12 ফুট দূরে, তার মানে ডকের পাদবিন্দু বি সেখান থেকে সি বিন্দু পর্যন্ত 12 ফুট দূরে নৌকা অবস্থান করছে, তখন কি হয়, নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য, তাহলে দড়ি ডকের পাদবিন্দুতে তো আটকানো হয় না, শীর্ষবিন্দু, তাহলে এতে ডকে দড়ি বাঁধা আছে, সেই দড়িটাই নৌকা সিতে আটকানো আছে। তাহলে এ থেকে সি এর দূরত্ব কত হবে সেটা এখানে কন্ডিশন দিয়েছে। দড়ির দৈর্ঘ্য হবে পানির উপর ডকের উচ্চতা দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা। তাহলে ডকের উচ্চতা এ থেকে বি পর্যন্ত যদি x ধরি, এখানে কন্ডিশন দিয়েছে উচ্চতা দ্বিগুণের চেয়ে, তাহলে x এর দ্বিগুণ 2x, এর চেয়ে লম্বা মানে তার চেয়ে বেশি প্লাস, তাহলে 3 এখানে প্লাস দেওয়া হয়। তার মানে এটি একটি সমকোণী ত্রিভুজ, অতিভুজের মান 2x প্লাস 3 পাইলাম কন্ডিশনালি, এবং উচ্চতা x, আর এটা তো দেওয়াই আছে ভূমির মান 12। এটাই যদি আমরা অতিভুজ স্কয়ার ইকুয়ালস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যদি পিথাগোরিয়ান থিওরেম থেকে করি, সেক্ষেত্রে x এর মান পাবো। তো নেগেটিভ মান তো গ্রহণযোগ্য হয় না, যার কারণে x এর মান পাবো 5। আর 172 নাম্বার কোশ্চেন, 20% যৌগিক মুনাফায়, দ্যাট মিন্স চক্রবৃদ্ধি কম্পাউন্ড প্রফিটে মূলধন শুরুতে ছিল 10,000, 2 ইয়ার্স এর জন্য বিনিয়োগ করা হলো। কন্ডিশন হলো যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, অর্থাৎ অর্ধ বছর মানে 6 মাস পর পর এটার ইনক্রিমেন্ট হবে। তো 6 মাস পর পর ইনক্রিমেন্ট হলে বছরে হবে 2 বার ইনক্রিমেন্ট, 2 বছরে মোট কয়বার ইনক্রিমেন্ট হবে, 4 বার। তার মানে কম্পাউন্ড প্রফিটের ফর্মুলা p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n। তো এখানে r এর মানটা যেহেতু 1 বছর পর 20% ইনক্রিমেন্ট হবে, কিন্তু 6 মাস পর পর যে ইনক্রিমেন্ট হচ্ছে, যার কারণে r এর মান, এক্ষেত্রে r এর মান আসলে 20% এর অর্ধেক, তার কারণে 1 বছরে 20% ছিল,
কিন্তু 6 মাস মানে 1 বছরের অর্ধেক। এটা করলে যেটা হবে, পার্সেন্টেজ তুলে দিলে 20 নিচে 100 আর নিচে একটা তো 2 আছে, শেষ পর্যন্ত এখানে কাটলে হয় 5, অর্থাৎ উপরে থাকে 1, নিচে থাকে 10। তো সেটা এখানে করা হয়েছে। এই শূন্য কেটে দিলে উপরে 1, নিচে 10। তো শেষ পর্যন্ত লসাগু করলে এটা বাদই দিলাম, শেষ পর্যন্ত লসাগু করলে থাকবে 10,000, এই 10,000 আর কি। আর এই 1 এর জন্য 1 থাক, আর এই যে উপরে আছে 1, নিচে হলো 10। আর এই 4 হলো 2 বছরে 4 বার ইনক্রিমেন্ট হয়েছে, যার কারণে এটা 4, উপরে পাওয়ার 4। তো এখন এটাকে ক্যালকুলেট করলে রিকোয়ার্ড অ্যান্সারটা আমরা পেয়ে যাব। এখানে যেহেতু 10 লসাগু নিলে 10 আর 1 মিলে উপরে 11 কে 4 বার গুণ করতে হবে, নিচে 10 কে 4 বার গুণ করলে আমরা রিকোয়ার্ড অ্যান্সার পেয়ে যাব। এখানে একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে। 3 পথে, এখানে কিন্তু 3 একবার থাকলো। 7 ঘাটে পানি পান করে 7, 9টি বৃক্ষের নিচে ঘুমায় 9 এরও একসাথে লসাগু নিতে হবে। আর কি 12 জন গোয়ালা সমান সংখ্যক গরু দুধ দোয়ায়। তার মানে শুরুতে ছিল 3, 7, এরপর 9, এরপর 12, সবগুলো লসাগু নিয়ে যেটা হবে, তাহলে গরুর সংখ্যা হবে সেটা। এবং গরুগুলো যদি বর্গাকারেও থাকতে পারতো, তখন আবার প্রত্যেকটার উৎপাদক ডাবল ডাবল থাকতে হতো, অর্থাৎ 3 তো ডাবল আছেই, 7 কে আরেকটা 7 গুণ দেওয়া লাগতো, এবং 4 যেহেতু আনপেয়ার আরেকটা 4 গুণ দেওয়া লাগতো। কিন্তু এখানে শুধু চেয়েছে গরুর সংখ্যা, যার কারণে অ্যান্সার হবে এটা।